হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি ফিলোসফি ম্যারাথন লজিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি, আর যেটা হচ্ছে 44 নম্বর পার্ট। অর্থাৎ এর আগে কিন্তু 43টা এমসিকিউ পার্ট হয়ে গেছে, আর আমাদের লজিকের কিন্তু সিলেবাসও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। হয়তো ছোটখাটো কয়েকটা দিক বাকি রয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু এরকম ভাবে এমসিকিউ পার্টের মধ্যে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো আশা রাখছি যে পুরো আমাদের সিলেবাসটাই কমপ্লিট হয়ে গেছে, গোটা এসএলএসটি সিলেবাসই কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো দেখেনি প্রিভিয়াস ভিডিও, তাদেরকে বলবো যে ফুল কোর্স বলে একটা ভিডিও আছে, সেটাতে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো তারা যেন দেখে নেয়, অথবা কোনো পার্টে পার্টে দেখতে চাইলে কিন্তু এক একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা খুলে খুলে কিন্তু সে যেন দেখে নেয়। তাহলে দেখলে কিন্তু আহ, মানে যারা প্রায় অনেক দিন বাদে গ্যাপ দিয়ে যারা শুরু করছে আর কি, তাদের পক্ষে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে, কারণ অনেকটা বেশি এখানে কন্টেন্ট দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই যে পরিশ্রম করলেই তো সফলতা আসে। তো তোমাদেরকে কিন্তু টেক্সট বই অবশ্যই পড়তে হবে, যদিও এখানে পুরো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু টেক্সট বই ওরিয়েন্টেড বা টেক্সট ভিত্তিক কিন্তু আলোচনা করা হয়েছে। আজকের বিষয়ে আমি তো যাবই, 15টা প্রশ্ন এখানে আজকে রাখা হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যে প্ল্যাটফর্মটির মধ্যে আছো সেটা হচ্ছে ইওর ফিলসফি, এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, আর প্রেজেন্টার হলাম আমি। তো আমি আশা রাখছি যে হচ্ছে আজকের এই যে পার্ট যেগুলো রয়েছে, যে প্রশ্নগুলো আমি এনেছি সেই প্রশ্নগুলো তোমাদের পক্ষে ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, একটি ছাড়া সব ছাত্রই উপস্থিত আছে। কি বলা হচ্ছে? একটি ছাড়া। যখন একটি ছাড়া এই জাতীয় প্রশ্ন আমরা মূলত দেখতে পাবো, তখন কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আই বচন হয়। ঠিক আছে? দেখো, একটি ছাড়া সব ছাত্রই উপস্থিত আছে, এটা কিন্তু পজিটিভ একটা বচন, তাই না? তাই জন্য এখানে কিন্তু আই বচন হয়েছে। কি হবে তাহলে? কোনো কোনো ছাত্র হয় এমন যারা উপস্থিত আছে। উত্তর তাহলে আই, অর্থাৎ গ নম্বর ছিল সম্ভবত। পরের প্রশ্নের দিকে আসি, দেখো। সাধারণ বিরোধ চতুষ্কোণের ক্ষেত্রে দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণের অথবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকা কিরূপ শর্ত? এটা হচ্ছে তোমার আবশ্যিক শর্ত। এরকম বেশ কিছু সহজ বা বেসিক প্রশ্ন কিন্তু আমি নিয়ে এসেছি, কারণ আমি মনে করছি যে হচ্ছে এই যেগুলো আমি পড়া বোঝাচ্ছি, এগুলো কিন্তু আমার অলরেডি বোঝানো হয়ে গেছে একবার করে, মানে কন্টেন্ট বোঝানো হয়ে গেছে। আর রিভাইজ চলছে তোমাদের কিন্তু, কন্টেন্ট কিন্তু কমপ্লিট, রিভাইজ চলছে। তো বুলীয় ব্যাখ্যা অনুসারে একমাত্র কোন বিরোধিতা সত্য হতে পারে? বুলীয় ব্যাখ্যা অনুসারে কোন বিরোধিতা একমাত্র সত্য হতে পারে? বিরুদ্ধ বিরোধিতা একমাত্র সত্য হতে পারে। ওকে, ব্যাখ্যা কিন্তু বুলীয় পার্টের কিন্তু বুঝিয়ে দিয়েছে। নিম্নলিখিতের মধ্যে জর্জ বুল কোনটিকে সব ক্ষেত্রেই বৈধ বলে মেনে নিয়েছেন? বিবর্তনকে সব ক্ষেত্রে কিন্তু বৈধ বলে মেনে নিয়েছেন। পরের প্রশ্ন দেখো, যে আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত ও হেতুবাক্যের পরিমাণ এক হয়ে যায়, তাকে কোন ধরনের আবর্তন বলা হয়? এটা হচ্ছে সরল আবর্তন। সরল আবর্তনের একটা উদাহরণ দেখো, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আবার ঠিক তারপরে যদি আনো আবর্তিততে, তাহলে দাঁড়াবে কি? সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। তার মানে কি, দেখো, সকল সকল দুটো কথাই আমি পেলাম, তাই না? তাহলে এই দুটো পার্টই কিন্তু কি দাঁড়াচ্ছে? সরল আবর্তন। ঠিক আছে, এবং যেখানে কিন্তু পরিমাণ এক হয়ে গেছে। বোঝাতে পারলাম? এবার ধরো, আহ, অসরল আবর্তন যদি বলা হয়, তাহলে কি হবে? যদি এ থেকে আইতে আসে, তাহলে সেখানে পরিমাণ এক হবে না। একটা একটা দেখো সকল থাকবে, আর একটা কোনো কোনো থাকবে। বোঝাতে পারলাম? তাহলে অসরল আবর্তন কিন্তু একটা সকল, একটা একটা কোনো কোনো। সরল আবর্তনে কিন্তু দুটোই সকল কথা থাকছে আর কি, মানে পরিমাণ এক এক হচ্ছে। তাহলে সরল আবর্তন এবং অসরল আবর্তনে কিসের পার্থক্য থাকছে? পরিমাণের কিন্তু পার্থক্য থাকছে। ওকে, পরের প্রশ্ন দেখো, যে বিবর্তন প্রক্রিয়া বাস্তব জ্ঞানের ওপর ভিত্তি করে সম্পাদিত হয়, তাকে কোন ধরনের বিবর্তন বলে? অবশ্যই বাস্তব মানে বস্তুগত, তাই না? তাহলে উত্তর হবে খ। ঠিক এইভাবে না আমাদেরকে এক একটা টার্ম ধরে ধরে আমাদেরকে চিনে চিনে পরীক্ষার প্রশ্নগুলোকে করতে হবে, কারণ ওই অপশনগুলো অপশনগুলো তুমি দেখতে পাবে যে প্রায় এক একটা মানে এত সিমিলার থাকবে বা থাকেও, সেক্ষেত্রে বেছে নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য কিন্তু আমাদের এরকম ভাবে প্রশ্নের মধ্যে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে টার্মটা আসলে কি বলছে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট টার্ম ধরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, যদি সেই প্রশ্নটা আমার কাছে অচেনা হয়। আর চেনা প্রশ্নগুলো তো কোনো ব্যাপার না, শুধু ছয় মারবে বলে বলে। আর আমি জানি তোমরা পারবে, কারণ তোমরা সকলেই বেশ ভালো পড়াশোনা করছো।
এবং কমেন্ট দেখলেও বোঝা যায়। কোন পদ সিদ্ধান্তে থাকছে না? দেখো কোন পদ সিদ্ধান্তে থাকছে না সেটা কোনটা দেখো। পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। এবার দেখো, সিদ্ধান্ত মানে হচ্ছে এইরকম একটা বচন যেটা হচ্ছে এস, আর একটা হচ্ছে পি। এস মানে হচ্ছে কি? পক্ষ। আর পি মানে হচ্ছে তোমার সাধ্য। এবার প্রশ্ন কি ছিল? কোন পদ সিদ্ধান্তে থাকে না? তাহলে হেতুপদ সিদ্ধান্তে থাকে না, কারণ হেতুপদটাই ওপরে, মানে হচ্ছে দুটো আশ্রয় বাক্যের মধ্যে হেতুপদ থাকে, তা কখনো সিদ্ধান্তে থাকে না। তাহলে উত্তর কিন্তু তাহলে গ। সিমিলার একটা প্রশ্ন দেখো, অপ্রধান আশ্রয় বাক্যে একবার এবং সিদ্ধান্তে একবার ব্যবহার করা হয় কোন পদকে? তাহলে তুমি আগে সবার আগে সিদ্ধান্ত টেনে নাও, এস, আর এটা হলো পি। ঠিক আছে, এবার কি বলেছে? অপ্রধান আশ্রয় বাক্যে একবার আর সিদ্ধান্তে একবার ব্যবহার করা হয়। তাহলে সিদ্ধান্তে ব্যবহার করা হয়েছে মানে এই দুটো, সিদ্ধান্তে একবার ব্যবহার করা হয় কোনটা? অপ্রধান আশ্রয় বাক্য মানে হচ্ছে সেকেন্ড প্রিমাইস। তাহলে হচ্ছে এস মানে হচ্ছে সেকেন্ড প্রিমাইস বলেছে, আর পি মানে হচ্ছে প্রথম, তাহলে হচ্ছে এইটা। এবার এইটা কি বলেছে? অপ্রধান আশ্রয় বাক্যে একবার আর হচ্ছে সিদ্ধান্তে একবার ব্যবহার করা হয় কোন পদকে? সেকেন্ড প্রিমাইস আছে, ঠিক আছে, সেকেন্ড প্রিমাইস আছে, আর হচ্ছে আহ, আহ, আর আর কি থাকবে সেখানে? আর থাকবে হেতুপদ থাকবে। তাহলে এমন একটা পদ যেখানে, সেটা হচ্ছে কোনটা? সেটা হলো এই যে পক্ষপদ। অপ্রধান আশ্রয় বাক্যে একবার এবং সিদ্ধান্তে একবার ব্যবহার করা হয়। তাহলে এস মানে কি বলেছিলাম এখানে দেখো, এস মানে হচ্ছে পক্ষ, তাই না? এস মানে কি? পক্ষ। এগুলো হচ্ছে সিমিলার প্রশ্ন, একই রকমের। প্রথম সংস্থানে হেতুপদ কোথায় অবস্থান করে? আমরা জানি প্রথম সংস্থানের মানে যে আঁকাটা থাকে, সেই আঁকাটা কিন্তু উল্টো জেড হয়, সোজা জেড নয়, উল্টো জেড হয় এরকম। এবার এখানে হেতুপদ কোথায় অবস্থান করছে? উদ্দেশ্য পদে একটা আছে, আর একটা হচ্ছে বিধেয়তে আছে। দেখো, দেখো উদ্দেশ্যতে আছে, বিধেয়তে আছে, তাহলে এখানে উভয় জায়গায়, তাই না? পরের প্রশ্ন দেখো, চিত্রের মাধ্যমে ন্যায়ের বৈধতা পরীক্ষা প্রণালী উদ্ভাবন করেছে কে? আমরা ভেন চিত্র বলি না? ভেন চিত্র বলি তো আমরা। তাহলে চিত্রের মাধ্যমে ন্যায়ের বৈধতা পরীক্ষা প্রণালীর উদ্ভাবক কে? ভেন। পরের প্রশ্ন, যদি তুমি গভীর অরণ্যে যাও তাহলে বাঘে খাবে, আর যদি তুমি জলে নামো তাহলে কুমিরে খাবে। হয় তুমি গভীর অরণ্যে যাবে, না হয় জলে নামবে, তোমাকে বাঘে খাবে নয়তো কুমিরে খাবে। এটি কোন প্রকারের বিকল্পনা? এখানে দেখো একটা এমন একটা সিচুয়েশন এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে সিচুয়েশনে দুদিকেই বিপদ, উভয় দিকে বিপদ, তাহলে এটা কিন্তু জটিল। ঠিক আছে, আর গঠনগত রয়েছে সমস্যা, তাহলে এটা গঠনগত দ্বীপকল্পনায়, তাহলে জটিল গঠনগত দ্বিকল্পনায়। পরের প্রশ্ন, আচ্ছা এবার আমি যে তিনটে পার্ট এনেছি এখানে মূলত কারণের সংজ্ঞাকে একটুখানি ব্যাখ্যা করে নেওয়া হয়েছে। দেখো, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনাবলীর সংমিশ্রণকে অনুগমন করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলতে হবে। এটা আসলে কার? মিল। কারণ মিলের ক্ষেত্রে আমরা এখানে কি দেখব? সেটা হচ্ছে শর্তান্তরহীন আর হচ্ছে অপরিবর্তনীয়, এই কথাগুলো কিন্তু খুব লক্ষ্য করা যায়। সিমিলারলি আবার একটু দেখো, কোনো কার্য ঘটার জন্য যে সমস্ত শর্ত বা পারিপার্শ্বিক বিষয়ের প্রয়োজন হয় সেই সমস্ত কিছু সমগ্রতাকে কারণ বলা হয়। যখন সমগ্রতার কথা বলা হচ্ছে, সমগ্রতার কথা বলে, তখন উত্তর কিন্তু বেইন। পরের প্রশ্ন দেখো, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কার্যের সমান। যখন এই সমানতার কথা বলা হচ্ছে তখন কিন্তু উত্তর কার্বের গ্রিড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যদিও আমি সহপরিবর্তন বুঝিয়ে দিয়েছি গতদিনকে। দেখো, তাপ যত বাড়ে আয়তন ততই বাড়ে, আবার তাপ যত কমে আয়তন ততই কমে, এটা কোন ধরনের সহপরিবর্তন পদ্ধতি? দেখো ভালো করে বোঝো। সহপরিবর্তন পদ্ধতি মূলত আমরা দুই প্রকার পাবো, একটা হচ্ছে একমুখী আর একটা হলো বিপরীতমুখী। দেখো, বলা হচ্ছে কি তাপ বাড়ছে, তার মানে হচ্ছে আয়তনও বাড়ছে। তাপ যদি কমে যায়, আয়তনও তাহলে কমে যাবে, মানে দুটো কিন্তু একইভাবে হচ্ছে। আর একটা উদাহরণ নিচ্ছি, ধরো আলুর দাম বেড়েছে, তাই সঞ্জীবদা আলু 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 এখন কম খাচ্ছে। আলুর দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, তাই এখন সঞ্জীবদা আলু আলু এখন বেশি করে কিনে খাচ্ছে। এটা ধরে নাও সঞ্জীবদার জায়গায় একটা 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 এলাকা তুমি ধরে নিতে পারো। এরকম জাস্ট আমি কথার কথা বলছি। তাহলে একটা জায়গা দেখো, এটাও কিন্তু বাড়ছে কমছে, কিন্তু
এখানে বিষয়টা দেখো মানুষের চাহিদার উপর নির্ভর করছে, তাই না? মানুষের চাহিদার উপর নির্ভর করছে। জিনিসের দাম যত বাড়ছে মানুষের চাহিদা তত আহ, জিনিসের দাম যত বাড়ছে চাহিদা তাহলে কমে যাচ্ছে, বা জিনিসের দাম যত কমছে চাহিদা কিন্তু তত পরিমাণে বাড়ছে। তাহলে এইরকম ক্ষেত্রগুলো তাহলে কি দাঁড়াচ্ছে, এইরকম ক্ষেত্রগুলো কিন্তু সহপরিবর্তন পদ্ধতি, কিন্তু বিপরীতমুখী। আর এইটা হলো দেখো বাড়ছে তাহলে এটাও বাড়ছে, তাপ বাড়ছে সুতরাং আয়তনও বাড়ছে। এইগুলো কিন্তু হচ্ছে তোমার একমুখী। তাহলে আপাতত এই প্রশ্নের ক্ষেত্রে এটা ধরবো আমরা একমুখী। আর আমি যে এখন উদাহরণ যেমন আলুর উদাহরণ দিলাম, তার জিনিসের দাম বাড়ার কথা বললাম, চাহিদা কমার কথা বললাম, এই বাড়া কমার ক্ষেত্রগুলো হচ্ছে তোমার বিপরীতমুখী। আপাতত এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা একমুখী। আমি বোঝাতে পারলাম যে কোনটার ক্ষেত্রে কি হবে। তাহলে স্বপরিবর্তন পদ্ধতি কিন্তু দুটো পার্টে ভাগ করা যেতে পারে, একটা একমুখী আর একটা বিপরীতমুখী। আশা রাখি আজকের যে অতটুকু বোঝালাম এবং অতি সংক্ষিপ্তভাবে বোঝালাম তা হয়তো তোমাদের কিঞ্চিত হলেও লাভবান তোমরা হয়েছো। যদি হয়ে থাকো তাহলে একটা লাইক আমার অবশ্যই প্রাপ্য বলেই মনে করি। সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো। আর হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমাদের সকলেরই এক্সাম খুব ভালো হোক এটাই আমি প্রার্থনা করি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট ডে। ধন্যবাদ।